আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গী ভূতের বাড়ি টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। আজকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন, আশা করবো আপনারা পুরো ভিডিওটি খুব সুন্দরভাবে দেখে যাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আজকে আমার খুবই রিকোয়েস্টের একটি ঘটনা, যে ঘটনাটি আমি এর আগেও অনেকবার প্রকাশ করেছি, সে ভাই আজ আবারও আপনাদের মাঝে ঘটনা উপহার দিয়েছে। সেই লোকটি অন্য কেউ না, আমার প্রিয় রবিউল ভাই। রবিউল ভাই এবার আপনাদের মাঝে একটি ঘটনা প্রকাশ করলাম। ঘটনাটি সত্যি অসম্ভব সুন্দর। ঘটনাটি মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকুন। যাই হোক, আমি আর কথা পাই না, আমাকে ঠিক দিয়ে ঘটনাটি পাঠিয়েছি, আমি ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সোহেল ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি আর আগে যেগুলো ঘটনা পাঠিয়েছি, তার থেকেও আজকে ঘটনাটি অসম্ভব ভয়ানক। এই ঘটনাটি কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকবেন। যাই হোক, হালের কথা পায় না সুমন ভাই, চলুন সরাসরি ঘটনায় যাই। আমার আর বসে থাকলে চলবে না, আকবরকে এবার ডাকতে হবে। আকবরকে ছাড়া এই চিকিৎসা করা আমার দ্বারাই কোনোভাবেই সম্ভব না। আকবরকে ডাকতে হবে। আকবর, 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 বাইরে এসো। তোমাকে আর লুকিয়ে থাকলে চলবে না, এবার বাইরে আসতে হবে। বাইরে এসো। চতুর্দিকে যেন অন্ধকারে ছেয়ে এলো। চতুর্দিকে প্রচন্ড বাতাস বইতে লাগলো। ঘরের সমস্ত জিনিসপাতি উলটপালট হয়ে গেল। কেউ একজন গম্ভীর গলায় বলতেছে, আমি এসে গিয়েছি মালিক, হুকুম করুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, হুকুম করুন। আকবর, তোমাকে তো আর বসে থাকলে চলবে না, খুবই দ্রুত ফয়জালের বাড়িতে চলে যাবে। সেখানে যেয়ে দেখবে তাদের কি সমস্যা। খুবই দ্রুত চলে আসবে এখানে। আকবর আর দেরি করলো না, খুবই দ্রুত চলে গেল ফয়জালের বাড়িতে। ফয়জালের বাড়িতে যেয়ে ওখান থেকে সমস্ত তথ্য নিয়ে এসে আমাকে দিল। আমি ভাবলাম, কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো, তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ির ভূতের কবিরাজ দুলু ঘরের ভিতরে শুয়ে আছে। রাত তখন প্রায় 10টার অধিক। হঠাৎ করে কেউ একজন দরজায় কড়া নাড়ল। কবিরাজের মনের ভিতরে যেন ছ্যাদ করে উঠল। কবিরাজ দ্রুত গিয়ে দরজাটা খুলে দিল। দেখল একটি মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে বাইরে। শীতের রাত, প্রচন্ড শীত, শীতে কাঁপতেছে। কবিরাজ দুলু তাকে দ্রুত ঘরের ভিতরে নিয়ে এলো। নিয়ে এসে শোবার আগে তার গায়ে কি চাদর দিয়ে দিল। কবিরাজ বলতেছে, কে আপনি? এত রাতে আমার বাড়িতে কি চান? লোকটি আমাকে বলতেছে, বাবু, আমার নাম ফয়জাল, আমাকে কি সাহায্য করবেন? আমি লোকটিকে বললাম, কি হয়েছে আপনার? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? লোকটি আবারও কাঁপা কাঁপা কণ্ঠে আমাকে বলল, বাবু,
আমার বাড়িতে প্রচণ্ড সমস্যা, আমাকে একটু সাহায্য করবেন। আমি তাহলে বাঁচবো না, আমার আগে আমার ওকে মেরে ফেলবে, আমাকে একটু সাহায্য করুন। লোকটিকে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারবো? আরে কারে বা আপনাকে মেরে ফেলবে আর আপনার বউকে মেরে ফেলবে, সব কিছু আমাকে খুলে বলুন, নাহলে তো আমি বুঝতে পারবো না। লোকটি আবারও তার কাঁপা কাঁপা কণ্ঠে আমাকে বলল, বাবু আমি জানি না সে কে। হঠাৎ করে রাত 12টার পরে আমার বউয়ের শরীরে আসে, এসে প্রচুর চিৎকার করতে লাগে আর অথচ অনেক ভয়ানক ঘটনা ঘটিয়ে থাকে সে। কখনো বা হাওয়ায় ওড়ে আমার বউ, কখনো বা তার চুল আঁকা বাঁকা হয়ে বাতাসে ওড়ে, কখনো বা দেখি সে শূন্যে ভেসে বেড়াচ্ছে। এসব কিছু দেখে আমার কলিজাটা কেঁপে ওঠে, আমার প্রচণ্ড ভয় লাগে। কখন জানি আমাকে আর আমার বউকে মেরে মেরে ফেলে। আমাকে একটু সাহায্য করুন বাবু, নাইলে আমরা কেউ বাঁচবো না। লোকটির কথা শুনে আমার তো সারা শরীরটা হিম হয়ে গেল। এই কিভাবে সম্ভব? একটা লোক কিভাবে হাওয়াতে উঠতে পারে? এর ভিতরে আমার মাথায় এলো এটা কোনো একটা ভয়ানক বদজিনের কাজ। সে হয়তোবা এই কাজগুলো করতেছে। আমার আর বুঝতে বাকি রইল না এটা কোন জিনের কাজ হবে, কারণ আমার আশেপাশে একটি বদজিন আছে। সে অন্য কেউ না, তার নাম লাবিব। লাবিবই হতে পারে, কারণ লাবিবই একমাত্র জিন যে অন্য কারো ক্ষতি করে মজা পায়। লাবিবকে আমি এর আগেও বেশ কয়েকবার শিক্ষা দিয়েছি, কিন্তু সে ভালো হয়নি। এবার যেন তাকে একটু ভালোভাবেই ধরতে হবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম, হ্যাঁ এবার আর লাবিবকে ছাড়া যাবে না, তাকে এবার বন্দি করতেই হবে, নাইলে সারা গ্রামটা সে ধ্বংস করে দেবে। আমারও মনের ভিতরে কিছু জিদ চলে গেল, তাকে অবশ্যই ধরবো এবার, তাকে বন্দি করে ছাড়বো। কিন্তু কিভাবে করব? তাকে তো বন্দি করা এতটা সহজ না। হ্যাঁ আমি তার সঙ্গে বেশ কয়েকবার লড়েছি, কিন্তু বেশিরভাগই তার কাছ থেকে আমি হেরে এসেছি, আর হয়তোবা কিছুবার তাকে শিক্ষা দিয়েছি, কিন্তু এবার একটু আটঘাট বেঁধে রাখতে হবে। তার মানে আমার শেষ ভরসা একমাত্র আকবর। আকবরকে এবার আমার ডাকতেই হবে, আকবরকে ডাকতেই হবে। আকবর এ আমার দাসত্ববাদী একটি জিন। দাসত্ববাদী বললে ভুল হবে, সে আমার খুবই কাছের একটা জিন। সে আমার সঙ্গী বলতে পারেন। তার মাধ্যমে আমি অনেক কাজ করে থাকি, অনেক কঠিন কঠিন কাজ তার মাধ্যমে করে থাকি। সে আমাকে অনেক সাহায্য করে, সে আমার সাহায্যকারী বললে ভুল হবে না, কারণ তার মাধ্যমে আমি অনেক চিকিৎসা করেছি। এবার আকবরকে আমার ডাকতে হবে। আমি আর দেরি করলাম না, লোকটিকে আমি বললাম, আপনি বাড়িতে চলে যান, আগামীকাল আমি অবশ্যই আপনার বাড়িতে চলে আসবো, আপনি কোনো চিন্তা করবেন না। আগামীকাল রাত ঠিক 10টার ভিতরে আমি আপনার বাড়িতে থাকবো, রাত 12টার পরে ওখানে কি ঘটে এটা আমি অবশ্যই দেখব। আপনি বাড়িতে চলে যান, কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আমি যখন আছি আপনার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, আপনি বাড়িতে চলে যান। লোকটি ওখানে আর এক মুহূর্ত দাঁড়ানো না, সে বাড়ির দিকে রওনা দিল। সে চলে গেল, আমি চলে গেলাম আমার ঘরে, লাইট নিভিয়ে দিলাম, দিয়ে একটি মোমবাতি জ্বালিয়ে নিলাম, নিয়ে আকবরকে ডাকতে লাগলাম, আকবর, আকবর তুমি কোথায়? খুবই তাড়াতাড়ি আমার কাছে এসো, জরুরি একটা কাজ আছে, এই কাজটা আমাদেরকে সম্পূর্ণ করতে হবে, তোমাকে ছাড়া মনে হয় এই কাজটা করা অসম্ভব, তাড়াতাড়ি এসো। কিছুক্ষণের মধ্যেই চতুর্দিকে যেন অন্ধকার ঘনিয়ে এলো। একে তো রাত, রাত হলেও
বাইরে একটু আলো দেখা যায়। চতুর্দিকে এবার অন্ধকারে ছেয়ে এলো। সামনে কিছুই দেখা যাচ্ছে না। বাইরে প্রচন্ড বাতাস বইতে লাগলো। ঘরের ভিতরে সমস্ত জিনিসপাতি উলটপালট হয়ে গেল। মোমবাতিটাও নিভে গেল। হঠাৎ করে ঘরের এক কোণা থেকে একটু আলোর ঝলকানি চোখে পড়ল। আমার আর বুঝতে বাকি রইল না, এটা সে আকবর। আকবর এসেছে। এর ভিতরেই কেউ একজন ভারী কণ্ঠে ডাকতে লাগলো, আমাকে হুকুম করুন। আমি এসে গেছি মালিক, আমি এসে গেছি, আমাকে হুকুম করুন। আমি বুঝতে পারলাম এটা আকবরের কণ্ঠ। আকবর এসেছে। আকবরের কণ্ঠ শুধু আমি শুনতে পারি। আকবরের সঙ্গে আমি কথা বলতে পারি, অন্য কেউ কথা বলতে পারে না। আর আমার কোনো ক্ষমতা নেই আমি অন্য জিনের সঙ্গে কথা বলবো। তাদের সঙ্গে আকবরই কথা বলে। যখন কোনো জিন কোনো মানুষের শরীরে আসে তখন শুধু আমি কথা বলতে পারি, তাছাড়া আমি কোনো জিনের সঙ্গে কথা বলতে পারি না। আমি শুধু আকবরের সঙ্গে কথা বলি, আকবর অন্য জিনের সঙ্গে কথা বলে। আমারও আর বুঝতে বাকি রইল না আকবর এসেছে। আকবর আমার পাশে আছে। আমি তো বুঝতে পারতেছি আকবর আছে। আমি আকবরকে জিজ্ঞেস করলাম, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আকবর আমাকে আবারও ভারী কণ্ঠে বলল। আমি তো আপনার পাশেই ছিলাম। আমি আকবরকে আবারও বললাম, তুমি আর দেরি করো না, যত দ্রুত সম্ভব তুমি চলে যাও ফয়জালের বাড়ি, ওখানে দেখো কি হয়েছে। আকবরও আর দেরি করলো না, খুবই দ্রুত চলে গেল ফয়জালের বাড়ি। কিছুক্ষণ পরেই আকবর ফিরে এলো। এসে আমাকে যা বললো আমি এটা আগে থেকে আন্দাজ করেছিলাম, কিন্তু তারপরে একটা সংশয় থেকেই গিয়েছিল। সেখানে যদি ওই জিনটাই থাকে তাইলে সেদিনকে যে আমাকে বলে গেল আমি আর কখনো আসবো না, একে তাইলে মিথ্যা কথা বলেছে। যাই হোক চলুন আকবর কি বলেছিল শুনে আসি। আকবর আমাকে বলল, হুজুর, আপনি যেটা সন্দেহ করেছেন ওটাই হয়েছে। ফয়জালের বাড়িতে সেই জিনটা উপস্থিত আছে যেটা আপনি ভাবতেছেন। আমিও কনফার্ম হয়ে নিলাম। সেখানে লাবিবি ছিল, কারণ লাবিবি একমাত্র লোক যে এত ভয়ানক, এত ভয়ঙ্কর, অন্যকে কষ্ট দিছে নিজেই মজা পেয়ে থাকে। আমি সকাল হওয়ার অপেক্ষায় আছি, কখন সকাল হবে আর কখনই বা আধার নামবে। আমি যাব ফয়জালের বাড়ি, লাবিবের সঙ্গে সরাসরি আমি মোকাবেলা করব। তারপরে কিছুটা যেন সংশয় থেকে যায়। লাবিব এত শক্তিশালী, আমি তো একা তার সঙ্গে পেরে উঠবো না। তার মানে আমার আকবরের সাহায্য নিতেই হবে, আকবরকে আমার সঙ্গে নিয়ে যেতে হবে। আকবর পিছন থেকে বলে উঠল, আমার কোনো সমস্যা নেই হুজুর, আগামীকাল আমি তার সঙ্গে মোকাবেলা করব। তাকে আমি এই এলাকা ছাড়া করে ছাড়ব। এই অঞ্চলে যে তার সে আসতে সাহস না পায় সেই ব্যবস্থা করব। তাকে আমি এখান থেকে বের করে দিব। তাতে যদি আমার জীবন দিতে হয় তাও দিব আমি, আমার কোনো আপত্তি নেই। আমার যেন মনে একটু সাহস জন্মিল। আমি বসে আছি পরের দিনের আশায়। পরের দিনই সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার সমস্ত জিনিসপাতি গুছিয়ে নিলাম, কারণ সন্ধ্যার পরপরই ওদিকে আমার রওনা দিতে হবে। দেখতে দেখতে আধার নেমে এলো, সন্ধ্যাও লেগে গেল। আমি সন্ধ্যার পরপরই বেরিয়ে পড়লাম আমার পিছন পিছন। আকবর আসতেছে, আমার দীর্ঘ বিশ্বাস আকবর আজ আমাকে সাহায্য অবশ্যই করবে। আকবর সেই জিনটাকে এখান থেকে তাড়িয়ে ছাড়বে, সে নিরহ ফ্যামিলিটাকে আকবর মুক্তি দিয়ে ছাড়বে। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমি ফয়জালের বাড়িতে। ফয়জালের বাড়িতে টোকা দিতেই ফয়জাল খুবই দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো। এসে আমাকে বলতেছে, ও হুজুর আপনি কেমন আছেন? আমি বললাম ভালো আছে, তুমি কেমন আছো?
ফয়জাল আবার আমাকে জিজ্ঞেস করলো, আমি আর কেমন থাকবো হুজুর? জানেন না আমি কেমন থাকতে পারি? কখন জানি সেই জিনটা আমাদেরকে মেরে ফেলে, আমরা নিজেও জানি না। কালকে আপনার ওখান থেকে আসার পর থেকে বিশ্বাস করেন এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। সারা রাত প্রচন্ড জ্বালিয়েছে বাবু, প্রচন্ড জ্বালিয়েছে। সারা রাত আমি দুই চোখের পাতা এক করতে পারিনি, এত এত জ্বালিয়েছে। কখনো বা ঘরের বিভিন্ন জিনিসপাতি উলট পালট, কখনো বা হাওয়ায় ভেসে থাকে, কখনো বা ভয়ানকভাবে চিৎকার দিয়ে ওঠে, আবার কখনো বা সে ভয়ানকভাবে আমার দিকে তাকিয়ে থাকে। আমার শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। সারা রাত আমি ঘুমাতে পারিনি, বিশ্বাস করুন সারা রাত আমি এতটুকু ঘুমাতে পারিনি। আমি ফয়জালকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোর বউ কোন ঘরে আছে, সে ঘরে আমাকে নিয়ে চলো। ফয়জাল আমাকে বলল, হুজুর আমি ওই ঘরে যাবো না, আমি গেলে ওখানে ওকে মেরে ফেলবে। আমি যাবো না হুজুর, আমাকে আপনি মাফ করে দেবেন, আমি ওখানে যেতে পারবো না, আমি ওখানে গেলে আমাকে মেরে ফেলবে। গতকাল রাতে আমার গলাটা চিপে ধরেছিল, আমি সারা রাত যে কত কষ্ট করে পার খেলেছি হুজুর, আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি ওখানে যাবো না হুজুর, আমাকে মাফ করে দেবেন। আমি আমরা ফয়জালকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সমস্যা নেই, তুমি আমাকে নিয়ে চলো ওই ঘরে, আমি দেখবো কি হয়েছে, আমি দেখবো, যত যাওয়া হয় আমার সঙ্গে হবে। কিন্তু হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, ভিতরে যাই হয়ে যাক না কেন, তুমি বাইরে থেকে কোনো শব্দ করবে না। আরেকটি কথা মাথায় রেখো, ভিতরে যা হয় হয়ে যাক, তুমি বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে না, তাতে যা হওয়ার তাই হবে। বিষয়টা যেন তোমার মাথায় থাকে। ফয়জাল আর কিছু বললো না। আমি চলে গেলাম ভিতরে, যে দেখি ঘরের লাইটটা নিবানো। প্রথমে আমি ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম। আমার পিছন পিছন আকবর এসেছে। আমি তো আকবরের উপস্থিত বুঝতে পারি, আকবর আমার পিছনে আছে। দেখলাম ঘরের এক কোনায় চাদর মুড়ি দিয়ে বসে আছে ফয়জালের বউ নার্গিস। আমি নার্গিসকে ডাক দিলাম, নার্গিস, নার্গিস আমার দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও। চাদর মুড়ি দিয়ে আর বসে দেখো, আমার চোখের দিকে তাকাও, খুবই দ্রুত আমার চোখের দিকে তাকাও। নার্গিস তার মুখ থেকে চাদরটা সরিয়ে নিল। তার কি বিরব মুখখানা, এত ভয়ানক ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমার বুকের ভিতরটা ধড়ফড় করতে লাগলো। পিছন থেকে আকবর বলতেছে, হুজুর আমি তো আছি এখানে, আপনি কেন চিন্তা করেন, আমি তো আছি। এদিকে নার্গিস আমার দিকে ভয়ানক ভাবে তাকিয়ে আছে। আমি নার্গিসের পাশে গেলাম, আমার ভয়টা কিছুটা ভেঙে গেল। নার্গিসের পাশে যেয়ে বসলাম। নার্গিস আমার দিকে তাকিয়ে যেন বিচ্ছিরি একটা হাসি দিয়ে উঠলো। এত ভয়ানক হাসি আমি কখনো দেখিনি। এত ভয়ানক ভাবে আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে উঠলো, আমার সারা শরীরটা যেন শিউরে উঠেছে। আমি নিজেকেও বিশ্বাস করতে পারতেছি না, একটা মেয়ে এরকম ভাবে হাসি দিতে পারে। নার্গিস ভয়ঙ্কর ভাবে হাসি দিয়ে উঠলো। আমি নার্গিসকে বললাম, তুমি কি করতেছো এগুলা, কেন এসব করতেছো? নার্গিস ভয়ঙ্কর ভাবে কথা বলতে লাগলো। নার্গিসের ভিতর থেকে যেন শত শত মানুষের আত্মনাদ আসতে লাগলো। নার্গিসের কণ্ঠটা যেন ভয়ঙ্কর হয়ে উঠল। নার্গিস যেন একা কথা বলতেছে না, ওর সঙ্গে আরো 15-16 জন কথা বলতেছে। এরকম তার কণ্ঠ, এরকম ভাবে আমাকে বলতেছে, তুই এখানে কেন এসেছিস? তোকে একবার আমি ছেড়ে দিয়েছি, তুই তাতেও শান্তি পাসনি, এবার কিন্তু তোকে আমি মেরে ফেলবো। এখান থেকে চলে যা, যত তাড়াতাড়ি পারিস এখান থেকে চলে যা, নাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না। পিছন থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আকবর বলতেছে, তুই কি মারবি? আমি তো তোকে মেরে ফেলবো, তুই এখান থেকে চলে যা। আকবর কিছু বললো, আকবর
তুই এটা কিন্তু মোটেও ভালো কাজ করতেছিস না। এখান থেকে চলে যা, নাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না, তোকে মেরে ফেলবো। দুজনের মাঝে দ্বন্দ্ব লেগে গেল। আকবর আর লাবিব দুজনে ভয়ঙ্কর ভাবে মারামারি করতে লাগলো। ঘরের ভিতর যেন উলুট পালুট হয়ে গেল সবকিছু। চতুর্দিকে যেন অন্ধকার ঘনিয়ে এলো, চতুর্দিকে যেন ভয়ঙ্কর ভাবে বাতাস বইতে লাগলো। শুধু তাই না, ঘরের ভিতরে সমস্ত জিনিসপাতি উলুট পালুট হয়ে গেল। কোন জিনিস কোন দিকে ছিটকে চলে যাচ্ছে, এটা যদি আমি ভিতরে না থাকতাম বুঝতেই পারতাম না এত ভয়ানক ভাবে দুইটা জিন মারামারি করতে পারে। আমি খুবই দ্রুত বেরিয়ে এলাম ঘর থেকে। ঘর থেকে বেরিয়ে এসেই ফয়জালকে বললাম, তুমি তাড়াতাড়ি যত দ্রুত পারো 4টা মম আর আধা কেজির মতো সরিষার দানা নিয়ে আসবে। আমি ঘরটা বন্ধ করে দিব আজকে রাতে। এর সঙ্গে আমার খেলা হবে। আজ হয় আমি বেঁচে ফিরবো, নাইলে সে বেঁচে ফিরবে। এর একটা সমাধানে আসতে হবে, নাইলে এ পুরো গ্রামকে নষ্ট করে দিবে, পুরো গ্রামের মানুষকে মেরে ফেলবে। তুমি যত দ্রুত পারে এগুলো নিয়ে এসো। হয় যারা দেরি করলো না, খুবই দ্রুত চলে গেল বাজারে। খুবই দ্রুত সবকিছু নিয়ে এলো। আমি ঘরের বাইরে বসে আছি। ফয়জাল মম আর সরিষার দানা নিয়ে আসা মাত্রই আমি দ্রুত উঠে 4টা মম জ্বালিয়ে দিলাম 4 কোনায় ঘরের। আর বাইরে আগিনা বরাবর আমি মাঝখানে বসে পড়লাম। বসে মন্ত্র পড়তেছি, মন্ত্র পড়তেছি। চতুর্দিকে যেন ভয়ানক ভাবে শিয়ালের চিৎকার ভেসে আসতেছে। শুধু তাই না, আমার এই যেখানে বসে আছি তার আশেপাশে যতগুলা পাখি কবিতর ছিল বা যতগুলা পশু প্রাণী ছিল, মনে হয় সবাই চিৎকার করে ওখান থেকে পালিয়ে গেল নিজের জীবন বাঁচানোর জন্য। এদিকে আমি মন্ত্র পড়ে ঘরের দরজায় আগে বান দিয়ে দিলাম। তারপরে বাড়িটির চতুর্পাশ দিয়ে সরিষার দানা ছিটিয়ে বান দিয়ে দিলাম। আর আমি ফয়জালকে বললাম, যত যাই হোক না কেন তুমি এই আয়না থেকে বাইরে যাবে না। বিষয়টা যেন তোমার মাথায় থাকে। ভিতরে যাই হয়ে যাক, তুমি এখান থেকে বাইরে যাবে না। আর একটা জিনিস লাগবে, যত দ্রুত পারো কয়েকটি প্যারাকের ব্যবস্থা করো। ফয়জাল বলল, আমার বাইরে প্যারাক আছে, আমি নিয়ে এসে দিচ্ছে। ফয়জাল খুবই দ্রুত যে প্যারাক নিয়ে এলো। আমি কয়েকটি প্যারাক মেরে দিলাম দরজায়। দরজায় কয়েকটি প্যারাক আটকে দিলাম যাতে সে বাইরে না আসতে পারে। ভিতরে যেন কিছুটা ঠান্ডা হয়েছে, ভেতরে কারো কোনো সারা শব্দ চোখে পড়তেছে না। এদিকে আমার পিছনে আমি দেখলাম আকবর দাঁড়িয়ে আছে। আমি আকবরকে বললাম, তুমি বাইরে যেয়ে দাঁড়াও, এখন আমি দেখতেছি কে। আকবর আমাকে বলল, আপনি এখানে থাকুন, আমি ভিতরে যাবো আবারও। আমি আকবরকে বললাম, না, তোমার ভিতরে যাওয়ার কোনো দরকার নেই, সে যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। আকবর আমাকে বলল, কোনো সমস্যা নেই হুজুর, আপনি তো আছেন, সে আমার কিচ্ছু করতে পারবে না, আপনি আমার জন্য দোয়া করবেন। তাই বলে আকবর ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেন চতুর্দিকে ভয়ঙ্কর ভাবে বাতাস বইতে লাগলো। চতুর্দিকে অন্ধকার আবার ঘনিয়ে এলো। মেঘে যেন চারটা ঢেকে নিয়েছে। এখন যেন চতুর্দিকে শুধুই অন্ধকার, এতটুকু আলো চোখে পড়ে না। এর ভিতরে ভয়ঙ্কর ভাবে দরজাটা ভেঙে ছিটকে চলে এলো একটি আলোর দিশা। আমরা বুঝতে বাকি নেই আলোর দিশাটাই হলো আকবর। আমি দ্রুত চলে গেলাম আলোর দিশার কাছে। মুহূর্তের মধ্যে আলোর দিশাটা গায়েব হয়ে গেল। আমার আর বুঝতে বাকি রইল না আলোর দিশা সে আকবর এখান থেকে চলে গিয়েছে। আমি কিছুটা ভয় পেলাম, তারপরও আমি আমার নিজের ভরসাটা হারাচ্ছি না। আমার এত বছরের অভিজ্ঞতাকে এখন আমার কাজে লাগাতে হবে, একে আমায় আটকাতেই হবে। আমি মন্ত্র পড়তে লাগলাম। এদিকে নার্গিস বেরিয়ে আসতেছে দরজা দিয়ে। এবার যেন অন্যরকম, নার্গিস হাওয়ায় ভেসে আছে, নার্গিস হাওয়ার উপর দিয়ে হেঁটে আসতেছে। নার্গিসকে দেখে ফয়জাল ভয়ঙ্কর ভাবে চিৎকার দিয়ে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। আমি এখন কাকে সামলাবো, ফয়জালকে নাকি নার্গিসকে? নার্গিস ভয়ঙ্কর ভাবে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আস্তে আস্তে আমার কাছে চলে এলো। আমি আমার শরীরটা বান দিয়ে দিয়েছি। নার্গিস আমার পাশে আসতে পারতেছে না। ওখান থেকে নার্গিস ভয়ঙ্কর ভাবে হাসি দিয়ে উঠলো। নার্গিসের হাসিতে যেন সারা অঞ্চলটা কেঁপে উঠলো। মাছটা থরথর করে কাঁপতে লাগলো নার্গিসের হাসিতে। এত ভয়ানক হাসি দিয়ে উঠছে নার্গিস। নার্গিসকে জিজ্ঞেস করলাম, তুই এখান থেকে চলে যা, নাইলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো।
নার্গিসের ভিতর থেকে যেন হাজার হাজার কণ্ঠ ভেসে আসতে লাগলো। হাজার হাজার কণ্ঠ দিয়ে আমাকে বলতেছে, এখান থেকে তুই চলে যা, নাইলে কিন্তু তোকে মেরে ফেলবো। তোর অবস্থা তোর সহপাঠীর মতোই হবে। আকবরকে আমি যে হাল করেছি তোকে আমি সে হাল করব। আকবর তো পালিয়েছে, কিন্তু তুই তো পালাতে পারবি না। এখনো সময় আছে, এখান থেকে চলে যা, নাইলে কিন্তু তোকে মেরে ফেলবো। আমি লাবিবকে বললাম, লাবিব তুই যত চেষ্টা কর, আজ তোকে আমার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। তোকে আমি অবশ্যই মারবো, আল্লাহর রহমতে তোকে আমি মেরে ফেলবো। তাই বলে আমি মন্ত্র পড়তে লাগলাম। মন্ত্র পড়ে নার্গিসের শরীরে ফোঁ দিচ্ছি। নার্গিস ভয়ানক ভাবে আবারও হাসি দিয়ে উঠলো। এবার আমি আর দেরি করলাম না, খুবই দ্রুত লেজ থেকে সরিষার দানা উঠিয়ে তার মাথার দিকে ছুঁড়ে মারলাম। তার চুলের ভিতরে বেশ কিছু সরিষার দানা আটকে গিয়েছে। নার্গিস চিৎকার করে উঠলো, উঠে বলতেছে, আমার মাথার ভিতর থেকে সরিষার দানা বের কর, নাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। তোকে মাটি দেওয়ার মতো কোনো লোক রাখবো না, সবাইকে মেরে ফেলবে, সারা গ্রামটাকে ধ্বংস করে দেব। আমি বললাম, তুই বাড়ি থেকে বের হতে পারলে তো তুই ধ্বংস করবি, যদি না পারিস তাহলে কেমন করে ধ্বংস করবি। শুরু হয়ে গেল আমার আর লাবিবের যুদ্ধ। নার্গিসের শরীর থেকে লাবিব বেরিয়ে এলো, এসে আমার কাছের দিকে এগিয়ে আসতেছে। আমি তুই স্পষ্ট বুঝতে পারতেছি আমার আশেপাশে লাবিব উপস্থিত আছে। আমি চতুর্দিকে মন্ত্র পড়তেছি আর ফু দিচ্ছি, আর চতুর্পাশে সরষের দানা ছিটিয়ে দিচ্ছি। এরই ভিতরেই হঠাৎ করে আবারও সে আলোর দিশা এসে পৌঁছালো আমার কাছে। আমি স্পষ্ট বুঝতে পেরেছি এটা অন্য কেউ না, আকবর এসেছে আবারও। আকবর এসে প্রথমেই কি জানি বললো আমার কানে কানে, আমি ঠিক মতে বুঝতে পারিনি। এরই ভিতরেই হঠাৎ করে কারো একটি ছায়া এসে সেই আলোর দিশাকে ঘিরে ফেললো। আলোর দিশাটি ভয়ঙ্কর ভাবে চতুর্দিকে ছিটকে চলে গেল। আমি তো কিছুক্ষণের জন্য হলেও ভেবে নিয়েছিলাম হয়তোবা আকবর আর এই পৃথিবীতে নেই, আকবরকে সে মেরে ফেলেছে। কিন্তু আমার ভাবনাটা পুরোটাই ভুল, আকবর বেঁচে আছে। আকবর আবারও সেই আলোর দিশার রূপে আবারও ফিরে এসেছে। এসে এবার সে ছায়াকে ধরে প্রচন্ড হারে দুইজনে মারামারি করতে লাগলো। চতুর্দিকে যেন অন্ধকার ঘনিয়ে এসেছে, চতুর্দিকে যেন ভয়ঙ্কর ভাবে ডাকতে লাগলো। পাখিদের চিৎকার, কুকুরের চিৎকার, শিয়ালের ভয়ানক ডাক। আমার আর বুঝতে মোটেও বাকি রইল না এটা দুই চিলের মারামারির কারণে এসব কিছু হচ্ছে। কারণ কুকুর বা অবলা প্রাণী যেগুলো আছে সেগুলো তো জিনদেরকে দেখতে পারে। আমার আর বুঝতে বাকি রইল না দুইজনে এদিকে ভয়ঙ্কর মারামারি চলতেছে, এদিকে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠে লাবিব আগুনের মতো ছিটকে চলে গেল চতুর্দিকে। আমি স্পষ্ট বুঝতে পেরেছি লাবিব আর পৃথিবীতে নেই, লাবিবকে মেরে ফেলেছে আকবর। এদিকে আমার কানের পাশে কেউ একজন ফিস ফিস করে বলতে লাগলো, ও হুজুর, আমি লাবিবকে মেরে ফেলেছি, এখন পুরো গ্রামটা অভিশাপ মুক্ত হয়েছে, আর কারো কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। আমি আকবরকে বললাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি না থাকলে হয়তোবা আজ আমাকে মেরে ফেলতো লাবিব। তাই বলে আমি ঘরের ভিতরে গেলাম, যে ঘরের ভিতর থেকে পানি নিয়ে এলাম, নিয়ে এসে ফয়জাল ও নার্গিসের মুখে ছিটিয়ে দিতে দুজনের জ্ঞান ফিরে গেল। ফয়জালের মুখে ভয়ানক আতঙ্কে আমাকে বলতেছে, বাবু, আমাকে বাঁচান বাবু, নাহলে আমাকে মেরে ফেলবো না, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবো না, ওকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। আমি ফয়জালকে বললাম, তোমার কিচ্ছু হবে না, আমি তো তাকে মেরে ফেলেছি, সে আর এই পৃথিবীতে নেই, জিনটি মারা গিয়েছে, জিনটিকে মেরে ফেলেছে, তোমার আর কিচ্ছু হবে না, তুমি যত দ্রুত পারো নার্গিসকে নিয়ে ভেতরে যাও, নার্গিসের এখন বিশ্রামের প্রয়োজন, নার্গিসকে নিয়ে ভিতরে যাও, তোমার কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। ফয়জাল নার্গিসকে নিয়ে ভিতরে চলে গেল। আমি আমার বাড়ির দিকে রওনা দিলাম। তারপর থেকে অনেকে বলে ফয়জালের বাড়িতে নাকি ভূত আছে বা জিন আছে। ফয়জালের বউ নাকি মধ্যরাতে রাস্তা দিয়ে হাঁটাচলা করে, অনেকে নাকি দেখেছে, তবে তার কোনো ভিত্তি পাওয়া যায়নি এখনো। কেউ সঠিকভাবে বলতে পারেনি ওটা ফয়জালের বউ বা এটা কোনো জিন, কেউ সঠিকভাবে এটা বলতে পারেনি, তবে লোকমুখে শোনা যায় এটাই। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম।
এই ঘটনাটির নাম দিয়েছি আমি আকবর জিনের জীবন বাজি। ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি, আশা করবো ঘটনাটি আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, আমি আর ঘটনাটি বড় করতে চাই না। শুনবে আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের কাছে যিনি ঘটনাটি পাঠিয়েছে তিনি আর কেউ না, আপনার আমার সবার খুবই প্রিয় একজন লেখক। তিনি বললেন আমার প্রিয় রবিউল ভাই। রবিউল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দর একটি ঘটনা আপনাদের মাঝে উপহার দিয়েছে। শুধু আমি না, আশা করবো আপনারাও তাকে অনেক পছন্দ করেন। তিনি মাঝে মধ্যে আমার কাছে ঘটনাগুলো পাঠিয়ে থাকে। এখন পর্যন্ত বেশ অনেকগুলো ঘটনা আমার কাছে পাঠিয়েছে। আমি বেশ কিছু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি, তবে সবকিছু ঠিক আছে, এখানে একটু কনফিউজ থেকে যায়। সেটা অন্য কিছু না, সেটা হলো যে সেই জিনটি আকবর জিন কোথায় হারিয়ে গেল? সে কি উধাও হয়ে গিয়েছে, নাকি মারা গিয়েছে, নাকি কবিরাজের কাছ থেকে চলে গিয়েছে? বিষয়টা এখনো মাথায় ঢুকলো না। তবে ঘটনাটি অসম্ভব সুন্দর। আশা করবো যারা ঘটনাটি এই মুহূর্তে দেখতেছেন তাদেরও ভালো লেগেছে। যাই হোক, এরকম ঘটনা যদি আপনারা আরো চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। রবিউল ভাইয়ের ঘটনাটি আপনার কেমন লাগে অবশ্যই বলবেন। আর নতুন একটি ঘটনা আবারও আশা করবো এর ঘটনাটির দ্বিতীয় পার্ট রবিউল ভাই পাঠিয়ে দিবে। এর কি দ্বিতীয় পার্ট আছে নাকি আমি সত্যি জানি না, কারণ এতটুকুই আমার কাছে পাঠিয়েছিল রবিউল ভাই। যাই হোক, আমি আর কথা পারি না, অলরেডি ঘটনাটি অনেকটাই বড় হয়ে গিয়েছে। রবিউল ভাই, আপনার কাছে আমার কিছু প্রশ্ন থেকে গেল। সেটা হলো যে এর আগে একটি ঘটনা পাঠিয়েছিলেন, যেটা ছিল মাথা কাটা লাশ। এটাও আপনার লেখা ঘটনা। এই ঘটনাটি 3 নম্বর পার্ট দিয়েছিলেন আমাকে। সেই ঘটনাটির কিছু অংশ থেকে গিয়েছিল, সেই অংশটি আমাদের কাছে পাঠাননি। অনেকেই আমাকে বলেছে সেই ঘটনাটি পাঠানোর জন্য। অবশ্যই সেই ঘটনাটি আমার কাছে আবারও পাঠিয়ে দিবেন। মাথা কাটা লাশের 4র্থ পর্ব। আশা করবো খুব শীঘ্রই ঘটনাটি আমার কাছে আবারও পাঠিয়ে দিবেন। যাই হোক, যদি আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutebai00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0962135608। আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, অলরেডি ঘটনাটি অনেকটাই বড় হয়ে গেছে, আমি আর কথা বাড়াতে চাই না। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভূতের বাড়ি, এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।